কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন? মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন, দায়ী করছেন, যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত 30-35-50 বছরে তার জন্য দায়ী করা যায়। কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা, খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর, ডক্টর ইউনূস সরকারের উপর স্পেশালি? আচ্ছা, ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। জি, সরি, ধরেন আমার ছেলে স্কুলে যায়, সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ করলো, অঙ্কে মনে করেন সে 100-র মধ্যে 35 পেল অথবা 40 পেল। আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে। আমি কার উপর বেশি রাখবো? আমার ছেলের উপরে। যাকে আমি বেশি ভালোবাসি, যার উপর আমার বেশি প্রত্যাশা, তার উপর কি আমি ক্ষুব্ধ হব না? হব তো। আমি আমার সন্তানকে আরো 50 বছর পরে কি করবে, 20 বছর পরে কি করবে, আমি তো সেটা নিয়ে চিন্তিত। কাজে আমি কি বলবো না যে তোমাকে আমি ভালোবাসি, তোমার কাছে আমার এত এত প্রত্যাশা, তো তুমি কেন বাবা খারাপ করছো, এটা আমি বলবো না? কিন্তু কামাল ভাই, আমি আপনাকে বটম লাইনটা বলি, আমি ডক্টর ইউনূস সরকারকে নিঃশর্তভাবে ভালোবাসি। প্রথম দিনও ভালোবাসি, আজকেও ভালোবাসি। কারণটা কেন? তাদের চেহারা খুব ভালো এই জন্য না, তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়ার, নিজের মতো করে একটা নিয়ম তৈরি করার, যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারের জন্ম এই দেশে হবে না। আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি। তো যখন আমি দেখব যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না, হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি, হ্যাঁ হয়নি, আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে, তার উপর আমি ক্ষুব্ধ হব না? হব, কারণ তুমি তো অঙ্কে খারাপ করতেছো। কিন্তু সেই জায়গাটা কিন্তু কামাল ভাই আপনার কাছে কি মনে হয়, কামাল ভাই আপনার কাছে মনে হয় সতর্ক করার চেষ্টা করেছি, কামাল ভাই আমি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না। কিন্তু এবং আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন, সবগুলি সত্য হয়েছে, আমি বলেছি কিন্তু ওনাদেরকে। এবং আমি আজকেও বলবো কিছু কথা, আপনি মিলাই নেন। যেমন আজকে আমি একটা কথা বলে রাখি, যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি, শুরুর থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে। তারা সেই পদক্ষেপগুলি নিয়েছে কখন? যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে তখন। এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে, এই যে আমাদের সড়কগুলি আছে, বর্ষাকাল কিন্তু এখনো চলছে, সড়কগুলি কিন্তু ভাঙা। দেখেন আগের যে সড়ক ছিল, আগে সরকার কি করতো, এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি 1 বছরের একটু আগেই ভেঙে যায়। তারা এমন ভাবে মেরামত করতো, টাকা নিত অনেক, চুরিচামারি করতো, কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে এই জায়গায়। তাদের এই মেরামত গুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয়। এবং সড়কগুলি কিন্তু ভাঙবে। আমি এখন থেকে সতর্ক করছি, এই সড়কগুলো আপনারা ঠিক করেন। দেখবেন যদি ঠিক না করে আর 3 থেকে 4 মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না। এখন এটা আমি বলবো না। কামাল ভাই, সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি। আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন, এখনো কাজ করছেন নানা রকম ভাবে। আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি। আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন, এটা আরেক ধাপ বাড়ে। আপনি তো খুব ভালো করে জানতেন যে জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক, সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ, সরকারের দায় সেখানে অনেক কম। কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি, আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন, বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন? আচ্ছা, দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো? এটা তো দ্রব্যমূল্য পাল্টা প্রশ্ন করলাম, এটা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা? এটা কার ব্যর্থতা? বাজার তো চাহিদা, বাজার তো কার ব্যর্থতা? দ্রব্যমূল্য বেড়ে গেল, বেড়ে গেল কি কারণে বাড়লো সেগুলি না হয় আপনি যদি খুব শার্প হন, আমি যদি খুবই শার্প হই, আমি যদি খুব কানেক্টেড থাকি, আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর কারণে বাড়ছে। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে? এটা কার করতে হবে? সরকারকে যে করতে হবে। কিন্তু সরকার যখন একজন যে চেয়ার, দেখেন এই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন, এর আগে কিন্তু ওখানে ছিলেন না। যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল না, তখন উনি হাজার বললেও কিছু হতো না। কিন্তু যেই মাত্র উনি যে চেয়ারে বসলেন,
তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো উনার হাতিয়ারে পরিণত হলো। এখন উনার দায়িত্বটা কি? হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা। যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগেসি নিয়ে আসতেছি, আওয়ামী লীগ আমলে এটা হয়েছিল, আমি কি করব, তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না। কামাল ভাই একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে, আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশনার তাদেরকে বলি, তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন, সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক, এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল। এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে, যেটা নানাভাবে দুর্নীতির মোর্চা পড়া, অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া, সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে? মানে আমি জানতে চাইতেছি আসলে, মানে এটা আমি আপনাকে বলি জি, সেগুলি তারা ব্যবহার করছে কেন? তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন বলছিলাম? কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন? কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন? আমি একটা কথা আপনাকে বলি, শুনেন। 4 অগাস্ট মাত্র মানে 12টা 1টা 2টা বন্ধ হয় না এই পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে শেখ হাসিনার পতন চেয়েছিল? চাইনি। বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল। 5 তারিখে সবাই এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল। 8 তারিখে শপথ নিল, তারা সবাই ডক্টর ইউনূসের লোক হয়ে গেল, ব্রিগেডিয়ার সাখাওয়াতের লোক হয়ে গেল। ওনারা তাই মনে করছেন কেন? কেন তারা ব্যবস্থা নিলেন না? এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব, তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে। আপনি বলবেন কি হতে পারতো? আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন, আমি বলি না। আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা, তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম 1 সপ্তাহের মধ্যে সরাই দেওয়া। সরাই দিলে কি হইতো? পুরো আমলাতন্ত্র, পুরো ব্যুরোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো। কারণ একটা জিনিস আপনি মানবেন, আপনি দীর্ঘদিন নিজেও সাংবাদিকতা করেছেন, মানবেন যে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায়, কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি ইনভলভ থাকতে হয়। সেই গভর্নমেন্টের সমস্ত সেক্রেটারি নিয়োগ হয় রাজনৈতিক ভাবে। কামাল ভাই আমি একটু বোঝার জন্য, রাজনৈতিক ভাবে নিয়োগকৃত সেক্রেটারিতে সরাই দিতেন ভাই, এতে কোনো দেশের ক্ষতি হতো না। কামাল ভাই আমি ছাত্ররা যদি উপদেষ্টা হইতে পারে, এডিশনাল সেক্রেটারি দায়িত্ব পালন করতে পারতো। কামাল ভাই কেন করতে পারেন নাই? কারণ আপনারা ওই সিস্টেমকে টিকে রাখতে চাইছেন। এখন চাইয়ে নিয়ে পরে যদি বলেন যে আমার হাত পা বাঁধা, আমি কি করব? না, আপনার কাছে কি সত্যি মনে, অন্য একটা জায়গা থেকে বলি, আপনার কাছে সত্যি মনে যে এই সিস্টেমটা টিকায় রাখতে চাইছে এই অন্তর্বর্তীকালীন সরকার? ধরেন 80 জন সচিবরে বাদ দেওয়াটা কি প্র্যাকটিক্যাল ছিল? মানে প্রথমে আইসাই প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু এই সরকারের পক্ষে উপলব্ধি করা কঠিন ছিল। কেন ছিল? কারণ এই সরকারের মধ্যে অনেকগুলি সচিব ছিল। এই সরকার সচিব নির্ভর সরকার ছিল, এবং বয়স্ক সচিব সবাই, রিটায়ার্ড সচিব ছিল অনেকগুলো। তারাই প্রভাব বিস্তার করেছেন, এবং তারা এবং যখন একজন লোক বয়স্ক হয়ে যান উনি কিন্তু পরিবর্তনকে ভয় পান। আমরা একদিকে আমলা, আবার একদিকে বয়স্ক, পারবেন না তো কিছু করতে। কামাল ভাই খুব চমৎকার করে বলছেন, কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন। আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে, সেজন্য আমি এইটা এখানে রাখলাম, কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছা করতেছিল আরো। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, আপনি কি একটু বলবেন? কামাল ভাই একটা একদম স্পেসিফিক কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন, গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন, এটা কি ঠিক? আমি কি আমার কথা বলবো? আপনি যদি সার্বিকভাবে বলতেন, আপনার কথা তো নিশ্চয়ই বলবেন। জি, সার্বিকভাবে ব্যাপার হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে, নাই আমি বলবো না। কিন্তু আপনি নিজেই বলেছেন যে 80 জন বা 85 জন সচিবকে একসাথে সরানো ডিফিকাল্ট ছিল। এখন কিন্তু ক্রমান্বয়ে আপনি দেখবেন যে পরিবর্তন হচ্ছে। সে পরিবর্তনটার কারণে কিছুটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটু কি বলবো, মানে আনইজিনেস আছে, বিকজ নোবডি নোজ কে কখন যাবে। আমি বলি আপনাকে, আমার কথাই ধরুন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি 3 দিন ছিলেন, তারপরে কিন্তু চলে গেলেন, এখন তিনি জেলে আছেন। তারপরে আমি যখন নৌ মন্ত্রণালয়ে আছি, নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি,
এখানে সবাই বলল যে একজন সেক্রেটারি আছেন, তিনি অত্যন্ত তুখোড় এবং ভালো কাজের লোক। বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন, তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না, মানে নিউট্রাল লোকের মতো ছিল না। তো উনি নিজে, তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন। তারপরে আরেকজন আসলো, আমি নিজেও জানতাম না, আমার এই সংস্থা থেকে একজন হলো ভালো ভালো। না জেলসাকত, আমরা যদি নাম্বারের কথা আসি, কারণ মাসুদ কামাল ভাই স্পেসিফিক 80 জনের কথা, মানে সচিবদের কথা বলেছেন। আমি জানি 80 জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন, 1-2 জন বেশি টেশি হতে পারে। আপনার কাছে কি মনে হয় কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন? পার্সেন্টেজ এটা কি? আমি এক্স্যাক্টলি জানবো না, কারণ আমি জানি যে আমাদের যে উপদেষ্টারা আছেন তাদের বেশিরভাগই সচিব কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, না উপদেষ্টা তো 20 জন। কামাল ভাই, আপনার কাছে কি কোনো ডেটা আছে যে কতজন আওয়ামী লীগ সচিব এখনো রয়ে গেছেন সচিব পদে বা কর্মরত ভাবে? আমার কাছে ডেটা নেই, কিন্তু আমি যতটুকু আমি বলি, আমি তো বিভিন্ন পত্র-পত্রিকা পড়ি, একজন সচিব চলে গেলে কিন্তু সেটা খবর হয়। তো আমার জানা মতে 10 জনের বেশি সচিব যায়নি। কিন্তু এগুলো আমি একটা জিনিস বলি, শুনেন। আমার এখান থেকে 3 জন গেছে কিন্তু। আচ্ছা, আমি ছোট একটা উদাহরণ দেব, বলি আপনাকে একটা উদাহরণ দেব, তাহলে বুঝবেন। জিনিসটা হলো কি, আমি কিন্তু এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই। আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে, পুরো ব্যুরোক্রেসিকে একটা মেসেজ দেওয়া। মেসেজটা আপনি শুরুর দিনে দিতে পারতেন, আস্তে আস্তে দিলে হয় না। আমি একটা বলি আপনাকে, ধরেন আপনি দাঁত তুলতে যাবেন, আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে 1 ঘন্টা ধরে আস্তে আস্তে টেনে টেনে তুলেন, ভাই আপনি দাঁত তুলতে পারবেন? দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া, পরিষ্কার। তো এক টানে তুলতে হবে আপনাকে। আমার মনে কামাল ভাই এই বিষয়টা একটা বড় আলোচনার দাবি রাখে, কারণ আমরা এটা শুনতেও চাই, বুঝতেও চাই। আমাদের যদি কখনো সুযোগ, আমরা এটা জানতে চাইবো যে কেন এটা করা হয় না, কারণ এটাই স্বাভাবিকতা। কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায়। যাই হোক, আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে। সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগের আগে বা পলায়নের আগে, আমি ইদানিং মানে প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে পারতেছিলাম না, আমি দুইটাই বলি আসলে। এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই, শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে। এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাখাওয়াত? দেখুন খালেদ, এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি, তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না। ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে। রাইট। আপনি যদি এখনো আরপিওটা করেন, তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরে যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে। সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না, হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে। এইসব আপনি এখনো যদি আরপিও দেখেন, অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে, কিন্তু কেউই এটা মানে নাই। আপনি দেখেছেন যে ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম, নতুন একটা শব্দ বের করেছে, ভাতৃপ্রতিম দিয়ে ঠ্যাঙ্গানো হচ্ছে। হ্যাঁ, আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন যে পুলিশের দরকার নাই, আমার ছাত্রলীগই যথেষ্ট। এবং অ্যাকচুয়ালি তাই, এবং পুলিশের সাথে এবং ভাতৃপ্রতিমদের দাপটে তো বাংলাদেশে আমি কি বলবো আপনাকে, রাইট, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শুধু ছাত্রলীগেরটাই করবেন কিনা? এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল, অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা মানে ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়ে এদের চেয়ে ভালো হবো বা বাম সংগঠন? আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না। জি, আমি একটা তো দাবি ছিল, দাবিটা আমার মনে হচ্ছিল বোধহয় যে ইউনিভার্সিটির অঙ্গনে এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না, লেজুর ভিত্তিক। আমি যতটুকু ইউনিভার্সিটির ডাকসু আছে রাকসু আছে, সেটা সেই সংগঠন তো
ছাত্রদের সংগঠন। রাইট। এখানে ছাত্র নামে ঢুকলো, তারপরে আপনি জানেন আদু ভাই দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে। আরেকটি বড় জিনিস আপনি দেখেন, কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি, সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির মধ্যে না না সেটা ঠিক আছে। আমার প্রশ্ন সরল ডক্টর সাখাওয়াত, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে, ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের? এখনো তারা ওই ধরনের ভিজিবল নয়। ছোট ছাত্রলীগ লেজ নয়, ছাত্রলীগ লেজ নাড়তো। হ্যাঁ না সেইটা হয়েছিল ছাত্রলীগ যে কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখছি আসলে, সেইটা কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বলছেন যে ওইটা মানে শিবির এবং ছাত্রদল এখনো সেরকম হয়ে ওঠে নাই। আমরা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে মাসুদ কামাল ভাই আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? আমি আপনাকে শেষ দিয়ে শুরু করি। ছাত্রলীগকে দেখেছেন ওরকম কেন দেখেছেন? কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায়, শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন? আচ্ছা। বিএনপি যাদের ভাতৃপ্রতিম সংগঠন, যদি বিএনপি ক্ষমতায় থাকে তখন তাদের দেখেন নাই? 2001 থেকে 2006 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন ছাত্র দলকে দেখেন নাই? দেখছি। শুনেন আমি একটা কথা বলি আপনাকে, বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ পাঙ্গ, তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত 400 কোটির মালিক হবে কি হবে না? 400 কোটির মালিক কি শেখ হাসিনা যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হইতে পারছিল? পারে নাই। বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়ে। আজকে ধরেন আজকে ক্ষমতার কামাল ভাই ক্ষমতা একটা খালি আমার ফেভারিট গল্পটা একটু বলি, ক্ষমতায় থাকাটা কিরকম আমি শুধু ছাত্রলীগের সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেইটার নাম্বার টুম্বার এমন, এটা এমন কেন? ও মাই গড, এইটার যে কি যে সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল। আসলে কারণটা কি? অন্তর্নিহিত কারণ হলো দুটো। একটা হলো যে আপনার মনে আছে কিনা জানি না, আপনি দেখবেন এক সময় বিএনপির লোকজনরা বলতো যখন নাকি বিএনপির নেতৃবৃন্দকে, বিএনপির পলিটিশিয়ানদেরকে আওয়ামী লীগ নানা ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতো না, তখন বিএনপির লোকজনরা বলতো কিন্তু যে পুলিশ রাইখা আসেন, পুলিশ রাইখা আসেন, তখন দেখবো কার কতটা পাওয়ার আছে। এই যে পুলিশ রাইখা আসেন এটা হলো কি আপনার বেসিক পয়েন্ট। কামাল ভাই আপনি আমাকে 10টা সেকেন্ড সময় দেন, একটু দর্শকদের ওই ইয়াটা একটু আমি একটু বলে নেই, যে কারণ এই প্রসঙ্গে আপনি এই প্রসঙ্গ শেষ করলে এই প্রসঙ্গে পরের প্রসঙ্গে আর আসতে হবে, এবং সেইটা আপনি বলার পরে জেনারেল সাখাওয়াত বলবেন। সেটা হচ্ছে যে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দাবি আপনারা সমর্থন করেন কিনা? দাবি সমর্থন করছেন শতকরা 70% লোক, সমর্থন করছেন না 30% লোক, 78,000 ভোট দিয়েছেন। কামাল ভাই আপনি প্লিজ কন্টিনিউ করবেন। আপনি বলছিলেন যে যেই সরকার আসলে ক্ষমতায় থাকে তাদের সাঙ্গ পাঙ্গ লেজ বা অন্য যে নামে আমরা ডাকি না কেন, তারা আসলে আমাদের একটি পুরনো প্রবাদ আছে যে মেরার জোরে, মেরা বা খুঁটির জোরে আসলে ভেড়া নাচে। এটা হলো জাস্ট ক্ষমতার কথা। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। আজকে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করতেছে তারা যাচ্ছে এবং তারা রাষ্ট্রপতির বাসভবন পর্যন্ত যাচ্ছে, আন্দোলন করতেছে। আচ্ছা এই কাজটাই ছাত্রলীগের কথা বাদ দেন, আমি ছাত্রলীগ বলতে চাচ্ছি না, ছাত্র দল করতে পারবে? পারবে আজকে? ছাত্র দল এরকম একটা মিছিল করতে পারবে আজকে? পারবে না। কেন পারবে না? ছাত্র শিবির পারবে। এই সরকার তো ছাত্র শিবিরকে বেশি ভালোবাসে। হ্যাঁ শিবির পারবে, হ্যাঁ, কারণ এই সরকার শিবিরকে বেশি, জেনারেল সাখাওয়াত শিবিরকে বেশি ভালোবাসে এখন। ছাত্র জানি না, কিন্তু ছাত্র দল যে পারবে না এটা পারবে না। কারণে ডক্টর হোসেন আমি আসছি আপনার কাছে আসছি। জি জি না এটা বলতে চাইছিলেন। জি জেনারেল সাখাওয়াত। না, যেটা আমি বলছিলাম যে এগুলো কোনো পার্টিকুলার ছাত্র দলের জন্য, মানে ছাত্র সংগঠনের ব্যাপার না। যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল, কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগ। তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়ে দিল এটার মধ্যে। আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে, আমরা নিষিদ্ধ করেছিলাম।
না এইগুলো না জেনারেল সাকাত এটা একদম ঠিক আছে, কিন্তু মাসুদ কামাল ভাই একটা পার্টিকুলার পয়েন্ট তুলে ধরছেন যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা রাষ্ট্রপতির পদত্যাগ চায়, রাষ্ট্রপতির ভবন অভিমুখে যাইতে পারলো, উনি বলছেন যে এটাকে আসলে ছাত্রলীগ পারবে। আমার জবাব হচ্ছে পারবে না। ছাত্রদল পারবে কিনা সেই ব্যাপারে, ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্নের জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পর আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা জানি না, উনি বলছে পারবে না, কিন্তু আমি বলছি শিবির পারবে, কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এইটা কি আপনি একমত? আমি মোটেও একমত না, কারণ আমি অন্তত এরকম কোনো সাইন এন্ড সিমটম দেখিনি যে এই সরকার একটা পার্টিকুলার কোনো দলের সাথে বা দলের প্রতি আপনার দুর্বল। এখন এটা যদি আপনারা বাইরের থেকে মনে করেন যে এনিথিং গোয়িং এখন 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 কিন্তু জেনারেল সাকাত আমি আর মাসুদ আমি শেষ করি। পূর্বতন সরকারের আনডিড গুলো যদি যখন মানে আনডু করার প্রশ্ন আসে তখন কারো না কারোর সাথে মিলবে। আমি যেমন বলি আপনাকে, আমি যখন টক সাথে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছি, কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার দলের পক্ষে যায়, যে তারা যেভাবে চাইছে নির্বাচন হওয়া আমিও ঠিক সেভাবে কিন্তু আমি আর কামাল ভাই একটু কমিউনিকেশনের ছাত্র, আমরা দেখছি পারসেপশন ইজ রিয়েলিটি, আপনি যেটারই বলেন না কেন। কামাল ভাই আপনি কন্টিনিউ করবেন, আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুরবিতে এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি, যেটা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে। না, পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি আসলে পদত্যাগ করার ক্ষেত্রে, মানে আমি দুইটা জিনিস, আপনি যেহেতু এটা অবতারণা করছেন, আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য, কিন্তু এটা ঠিক হয়েছে কিনা বা এটা আরো তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা, একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল সাকাওয়াতের কাছে একটু শুনতে চাইবো। জি কামাল ভাই। আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের, ওনাদের মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে, এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন, সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন, বাড়াবাড়ি করতে পারেন, যা কিছুই করতেন, তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই, এই উপদেষ্টা পরিষদ বলেন, এই অন্তর্বর্তী সরকার বলেন, তাদের কাজটা কি, মূল লক্ষ্যটা কি? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ থাকলো কি থাকলো না, এতে কি তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে? বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে, তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। আর কি হবে, হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাত আব্দুল্লাহরা, ওনারা তুলেছেন, ওনাদের এই যে তোলাটা, এটা কিন্তু আমি করছি না, মানে মানে আমি এটাকে এটা আপনি করতে পারতেন শুরুতে। আচ্ছা, এখন শুরুতে করেন নাই, এখন জটিলতা তৈরি হবে, শুরুতে বরং আপনি এই সাংবিধানিক পদ্ধতির মধ্যে ঢুকে গেছেন, শপথ দিচ্ছেন এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ নিছেন তো রে ভাই। তো এখন এইগুলি যেগুলো হয়েছে, এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো আপনার জন্য কোনো ক্ষতি করছেন না পাওয়া, কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে। কি সমস্যা হবে? মানে পদত্যাগ করবেন আপনি কোন আইনে? এখন একমাত্র করাইতে পারবেন গাইড জুড়ে। কামাল ভাই আমি আপনার স্পষ্ট বলি, বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার কোনো জায়গা ছিল না। এখন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এর জায়গা কইরা নিয়ে গিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে, সাবেক প্রধান বিচারপতি সহ 7 জন মিলা সাইন করে এটা ঠিক করে দিছে। এরকম ঠিক আরো 10 বার করে দিবে, অসুবিধা কি? এটা তো প্রধান বিচারপতি এখন আসেন, একজন প্রধান বিচারপতির অধীনে আরেকজন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, কি আর হবে? এবং কোন আর সংবিধান আর কি হবে? মানুষের কাছে হাসি, সারা দুনিয়া তো দেখতেছে না, শুনেন, সারা দুনিয়া এখন দেখতেছে। আমি একটা কথা বলি, একটা সময় এমন ছিল আপনি যা করতেন সেটাই বৈধ হইতো, ওইটা প্রথম 7 দিন কেউ দেখতো না, কিন্তু 2.5 মাস পরে এসে যখন আপনি করতে যাবেন, ওই কাদা মাটি যখন থাকে না, যে শেপ দিবেন সেই শেপই হবে।
কিন্তু এর মধ্যে মাটি অনেক শুকিয়ে গেছে। না ঠিক আছে, আড়াই মাস আগে আমার মনে হয় না যে এই চেয়ারটার আমার কোনো বদলের দরকার আছে। এখানে এই চেয়ারটা যখন কথা বলে যে আমি আসলে পদত্যাগ দেখি নাই, তখন তো আমার মনে হইতেই পারে যে স্টেবিলিটির জন্য আমার এই চেয়ার দেখি নাই বলেন না, উনি বলছেন যে জিনিসটা, আমি কিন্তু ওইটাকে জাস্টিফাই করি। আমি বলি একটা কথা আপনাকে, দেখেন মতিউর রহমান চৌধুরী উনি আমাদের সিনিয়র, আমার সঙ্গে মনে হয়েছে এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলাপচারিতা। মতিউর রহমান চৌধুরী ইন্টারভিউ নেওয়ার জন্য গেছেন যদি হইতো, তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো, ওইটা নিয়ে বড় প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো। এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা, সেখানে প্রসঙ্গটা উঠেছে। এবং সেখানে আপনি এটাও দেখেন, উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই, সত্য হচ্ছে উনি আর নাই। কিন্তু কামাল ভাই আপনার কাছে মনে হয় না, কিন্তু কামাল ভাই আপনার কাছে মনে হয় না, কামাল ভাই আপনার মনে হয় না যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু যে কথাটা বলছেন না সেটা আপনি বলছেন, এটা অনানুষ্ঠানিক আলোচনা না আনুষ্ঠানিক আলোচনা, রাষ্ট্রপতির দপ্তর থেকে বলতেই পারতো অফ দ্য রেকর্ড আমার সাথে কথা বলে গিয়ে এগুলি বলছে, এটা ঠিক না, এটা তো বলা হয় না। না, অফ দ্য রেকর্ড বলি, আমি অনানুষ্ঠানিক আমি বলছি এই কারণে, আমি আমার কমন সেন্স থেকে বুঝি, আমার সাংবাদিকতা অভিজ্ঞতা থেকে বুঝি। যদি আমি রাষ্ট্রপতির এই সময় একটা ইন্টারভিউ পাই, তাহলে তো ভাই এটা নিয়ে আমি কালকে আমার পত্রিকাতে বিরাট একটা ইন্টারভিউ ছাপা হইতো। আমি কি কোনো ক্যামেরা পার্সন নিয়ে গেছিলাম? নো, না, এটা আপনার ইন্টারপ্রিটেশন। আচ্ছা যাই হোক, তবু আপনার ইন্টারপ্রিটেশনটা রাইট। আপনি বলছেন যে অনেক ধরনের বড় ধরনের সংকট কাটানো সম্ভব হয়েছে। আমরা জেনারেল সাখাওয়াতের কাছে একটু জানতে চাইবো যে জেনারেল সাখাওয়াত, কি আর সংকট হতো, আপনারা রাষ্ট্রপতিকে যিনি বর্তমানে দায়িত্বে আছেন তাকেই রাখতে চাইলেন কিনা, বা সেটি আপনাদের সিদ্ধান্ত কিনা, বা অন্য কোনো সিদ্ধান্ত আপনাদের আছে কিনা? শোনেন, এই আমরা তো সবাই মিলে আর দৌড়াইনি এর পিছনে। এর পিছনে যে 2-3 জন উপদেষ্টা যারা প্রধান বিচারপতির সাথে আলাপ আলোচনা করেছেন, করার পরে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি। এবং কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু বড় রাজনৈতিক দল কিন্তু বারবার বলেছে যে না, এটা তারা চায় না। তো সেই জায়গাতে যখন আমাদের এটা নিয়ে অনেক আলোচনা হলো, আজকে ডেফিনেটলি আলোচনা হয়েছে, সেটা বোধহয় আমার মনে হয় ব্রিফিংও হয়েছে, আমাদের মুখপাত্র ব্রিফিংও এই কথাটা বলেছে। আলোচনার পরে বলা হলো যে যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে এখনো আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা এই বিষয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, তারা চাইছে না এই মুহূর্তে, কাজে আমরা তাদের না চাওয়ার জায়গাতে একটা উল্টা গিয়ে আরেকটা সমস্যা ক্রিয়েট করতে চাই না। ওকে, এটা এবং এটা আমি মনে করি, হ্যাঁ, এটা বৈষম্য বিরোধী ছাত্ররা ডেফিনেটলি সেন্টিমেন্টাল, নো ডাউট, তাদের কমরেডরা মারা গেছে, তাদের আপনার সহপাঠীরা মারা গেছে, রক্ত দিয়েছে, তারা এগুলো ডেফিনেটলি একটা সেন্টিমেন্টাল হওয়ার, আমি তো নিজেও সেন্টিমেন্টাল হয়ে যাই তখন আমি চিন্তা করি যে আমার দেশের আমাদের লোক এতগুলো জীবন হানি ঘটিয়েছে। তো সেটা হয়, কিন্তু ব্যাপারটা হলো কি, সব সময় অনেক কিছু চিন্তা করতে হয়। একটা আমরা যেমন সরকার আছে যেটা আজকে, যেটা যেমন উই আর ফেসিং ডেফিনেটলি দ্রব্যমূল্য, কিন্তু দ্রব্যমূল্য কেন সেটাও কিন্তু এক্সপ্লেন খুব ভালোভাবে করা হয়নি আমি মনে করি। আপনি দেখেন, দারুণ একটা বন্যা হয়েছে, আমি 2 বার গেছি সেই জায়গায়, কোমর পানি, বাড়িঘর ভেসে গেছে, হাঁস মুরগি ভেসে গেছে, বিশেষ করে ওই জায়গাতে যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি, মাছ এবং হাঁস মুরগি পালন হয়, ফেনী, কুমিল্লা, তারপরে আপনার ময়মনসিংহ এর দিকে, তারপরে আপনার সিলেটে। তা এই এলাকাতে তো 35 বছর 40 বছর বন্যা হয়নি, বিশেষ করে কুমিল্লার যে জায়গা আর ফেনী, এবং আমি নিজে গিয়ে দেখেছি যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। রাইট, তো সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা আমি বলি, হ্যাঁ ডেফিনেটলি জিনিসের দাম অনেক বেড়েছে, এটা আমাকেও হিট করে, কারণ আমিও বাজার থেকে কিনে খাই। তো ডেফিনেটলি বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গাটাতে হয়তো আমরা ডেফিনেটলি নজর দিতে পারি নাই, অথবা এন্টিসিপেট করতে পারি নাই, যেটা এখন আস্তে আস্তে কাটিয়ে ওঠা হচ্ছে। এবং সবজির দাম ডেফিনেটলি এখন যেহেতু উইন্টার, আমার মনে হয় যে এইটাও ঠিক হয়ে যাবে। আমরা জেনারেল সাখাওয়াতের বক্তব্য শুনলাম জিনিসপত্রের দাম টাম সম্পর্কে, এই আওয়ামী লীগের সরকারের সময়ও শেষ দিকে এসে বা যারা একটু ভালো লোক ছিলেন তারা প্রায় একই রকমই কথা বলতেন। আমরা আশা করবো যে আপনারা আরেকটু বেশি দেখবেন এই দ্রব্যমূল্যের এই ঝামেলা থেকে, যাতে আমরা একটু মুক্তি পাই। আমি
আমি পুরনো প্রসঙ্গে ফিরে আসি, এক্সটেন্ডেড প্রশ্ন জনাব মাসুদ কামাল আপনার জন্য। জনাব মাসুদ কামাল, এটি জেনারেল সাখাওয়াতও কিন্তু বললেন যে বিরোধী দল আসলে চাচ্ছে না এই মুহূর্তে রাষ্ট্রপতির বদল হোক, বা রাষ্ট্রপতির বদলের ক্ষেত্রে বিরোধী দলের খুব বেশি চাচ্ছে না। তা আমরা ধরে নিতে পারি এখন কিন্তু বিরোধী দল কেউ নেই, বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলি, তাহলে আমি ধরে নিতে পারি যে রাজনৈতিক দলগুলি হচ্ছে বিএনপি এবং জামায়াত। কারণ ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, এবং যদি জেনারেল সাখাওয়াত আমাদেরকে একটু বলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, এটা বিএনপির কি এই রাষ্ট্রপতি থাকা না থাকার সাথে, এইটার সাথে কেউ কেউ এটার মধ্যে বলতেছেন যে বিএনপি এক ধরনের সামরিক কু আশঙ্কা করতেছেন, যার জন্য তারা এই রাষ্ট্রপতিকেই চান, নাইলে সামরিক কু হলে তাদেরই সবচেয়ে বেশি লস হবে। আপনাদের টেক একটু শুনতে চাবো, কারণ আপনার টেক আগে শুনি। না, বিএনপির এটা আমি মনে করি এটা বিএনপি চেয়েছে এই জিনিসটা, এবং কালকে তো আসলে বিএনপিতে দেখা করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং বিএনপির এই সিদ্ধান্ত সঠিক ছিল, রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি যে ইঙ্গিতটা আপনি দিলেন যে যদি তাকে সরানো হয় তাহলে আবার কি হতে পারে, এই আশঙ্কাটা হয়তো বিএনপি করে আমার ধারণা, এবং করে বলে বিএনপি আসলে কি চায় বলেন তো? নির্বাচন হোক, চায় দ্রুত একটা নির্বাচন। হ্যাঁ, বিএনপি কিন্তু একটাই চাওয়া, এবং তাদের প্রত্যাশা যে নির্বাচন যদি খুব অবাধভাবে হয় তাহলে তারা নির্বাচনে জিতে আসবে, এটা বিএনপির ধারণা। এবং বিএনপি সেই জন্যই দ্রুত একটা নির্বাচন হওয়ার পথে তারা আর কোনো ধরনের ঝামেলা চায় না, এই হলো বিএনপি চাওয়া। এবং যে কারণে বিএনপি বলেছে, এবং বিএনপির যে আশঙ্কার কথাটা আপনি বললেন, আমার ধারণা বিএনপি ওইটা বলে, এবং বিএনপি এটা বোধহয় উপদেষ্টাদেরকে শুনে আসছেন, আমি জানি না, আমার ধারণা যে হয়তো এরকম করলে এরকম হতে পারে, কাজে দরকার কি আমাদের ওই রিস্কে যাওয়ার, আপনাকে নিয়ে নির্বাচন দিয়ে চলে যান। এবং আমার ধারণা এটাই বিএনপির মূল পলিটিক্স, এবং বিএনপি পলিটিক্স আমি মনে করি যে পলিটিক্যালি তারা রাইট, তারা একদম ঠিক কাজটা করেছে আমার মনে হয়। সো তো বিএনপিকে আশা করতেছে যে এই সরকার বিভিন্নভাবে যত কথাই বলুক সংস্কার বা অন্য কিছু না করে এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং নির্বাচনটা দিয়ে দিলে তারা নির্বাচিত হয়ে আসলে তারা বাকি কাজগুলি করবে, এটা তারা আশা করতেছে নাকি তারা মনে করছে, কেউ কেউ তো মনে করছে এই সরকার 3 বছর থাকবে, 1.5 বছর থাকবে, 2.5 বছর থাকবে, এইটার সাথেও একটা বিএনপির কথা হচ্ছে, এটা নিয়ে আপনি কি মনে করেন যে মানে আসলে কি বিএনপির কথা হলো, বিএনপি কিন্তু দেখেন এই সরকারের মেয়াদ নিয়ে কখনো কোনো শব্দ উচ্চারণ করে নাই। কি কারণে করে নাই? এই সরকার কিন্তু, আমি আগেই প্রথমে বলেছি, আমার মতো এই দেশের অনেক লোক আছে যারা এই সরকারকে পছন্দ করে, ভালোবাসে, এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে, এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে, এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। দৈনন্দিন কাজগুলো, জিনিসপত্রের দাম, রাস্তাঘাট ঠিক করা, বিদ্যুৎ ঠিক করা, এই কাজগুলি খালি করবে, আর কিছু করতে হবে না। এই সরকারের মেয়াদ দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বীতশ্রদ্ধ, কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে, যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না, এবং তাদের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ধারণা। তারা অনেক ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন, এবং তারা কি করতেছে, তারা চুপচাপ আছে যে তুমি ভাই নির্বাচনটা দাও, যদি গভর্নমেন্ট খুব চাপে পড়ে গভর্নমেন্ট তাড়াতাড়ি দিয়ে দিবে নির্বাচন, গভর্নমেন্ট বুঝবে আমি পারতেছি না, ঠিক আছে আমি ইলেকশন দিয়ে দিই। এবং বিএনপি এটার অপেক্ষায় কিন্তু আছে, এবং সেই বিবেচনায় আমি মনে করি বিএনপি কোনো তাড়াহুড়া করছে না, কোনো চাপও দিচ্ছে না, কিন্তু প্রায়ই বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেন। এবং এটা বিএনপি আগামীতে আরো বলতে থাকবে, কারণ আগামীতে যদি সরকার ঠিকঠাক মতো এগুলি না কমাতে পারে, এবং কমাতে পারবে সেরকম নমুনা আমি এখনো দেখতেছি না, যদি না কমাতে পারে তাহলে বিএনপির এই দাবিটা আরো তীব্র হতে থাকবে। জেনারেল সাখাওয়াত, আপনার কাছে কি মনে হয়? আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরও অন্যান্য জনাব মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তারা একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত, কয়েকদিন পরে তফসিল ঘোষণা করা উচিত। এবং ডক্টর শাহদিন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই, আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে, যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে। আপনার কাছে কি মনে হয় যে মানে what do you think? আমি বলি আপনাকে, ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন উইল বি ফ্লড, FLAWED, ফ্লড। কারণ এখানে অনেক যে ভোটার লিস্টে গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে, অনেকে আসেও নাই। ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে 18 বছরের, তারা তো হয়ই নেই, তারা আগে যারা ছিল তারাও হয় নাই, অনেকে যায়ই নাই ভোটার হতে। কারণ আমি জানি, আমি একটা ইউনিভার্সিটিতে আছি, আমি অনেককে জিজ্ঞেস করছি, বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার?
হ্যাঁ, তারা শুধু জেনারেল সাকাত, এই ক্ষেত্রে কি আমি তাহলে একটা প্রশ্ন করতে পারি, আপনারা তাহলে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার কেন নিয়োগ দিচ্ছেন না এবং ভোটার তালিকা নিয়োগ হবে, ভোটার তালিকাও তো শুরু করেন নাই, ভোটার তালিকা না আমি বলছি আপনাকে, তাড়াতাড়ি হবে এবং অচিরেই আপনি হয়তো ওই যে আগে যে পদ্ধতিতে সার্চ কমিটি ছিল তার সাথে কিছু সংযুক্ত হয়ে ওই কমিটির মাধ্যমে এটা হবে, তারা হবে, এটাও পাবলিক হবে। সার্চ কমিটি ব্যাপারটা আগে হবে, সার্চ কমিটি, হ্যাঁ, যেই কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে, তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগের যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি হবে। অনলি থিং হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে, তো গণমাধ্যম বুঝতে পারবে এটা। আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি, আমার এটা একদম ব্যক্তিগত মতামত, একেবারে ব্যক্তিগত মতামত, পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই, ছোটখাটো বলি, এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে, পলিটিক্যাল পার্টির আমার যেটা মনে হয় তারা মনে করে এই কাজগুলোর এর মধ্যে থেকে কিছু কাজ যদি অগ্রগতি হয়, যে বিষয়গুলো তো তারা করতে পারবে না আন্ডার পলিটিক্যাল কম্পালশন, কারণ এর আগে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি, এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো, যদিও যেই পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে, এটাও আমরা জানি যে সবকিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট। যেমন আমি এখানে মনে করি যে আমার নিজস্ব কতগুলো ভাবধারা, যে এই দেশে এখন ইট শুড বি বাই ক্যামেরাল হলে একটা চেক এন্ড ব্যালেন্স হবে। প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না, একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন, মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে, যেই কারণে আমরা দেখছি স্বৈরতান্ত্রিক মনোভাব, দল শুধু নয় দলের মধ্যেও আছে, দেশও হয়, কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে থাকেন। সেটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি, কিন্তু এখানে একটা কথা, কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করছিল না, তো তারা সেটা বাতিল করে দিবে, নতুন করে করবে। আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার তো তারাই করুক, আপনারা এই দায়িত্ব নিয়ে এটা করতে। আমি আপনাকে বলছি, আমি যতটুকু বুঝি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোরই কিন্তু একটা লিমিটেশন আছে, পলিটিক্যাল পার্টিগুলোর লিমিটেশন, হ্যাঁ ডেফিনেটলি একটা লিমিটেশন আছে। কারণ আপনি বলেন এই যে যতগুলি ইলেকশন হলো, খারাপ ভালো যাই হলো, কখনো এই রাজনৈতিক সংস্কারের কোনো আপনি ওয়াদা দেখছেন না? তাদের ম্যানিফেস্টোর মধ্যে ছিল। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে রাজনৈতিক সংস্কারের কথা আপনি চাইতেছেন, বাংলাদেশের বেশিরভাগ ভোটার হয়তো চায় না, বেশিরভাগ মানুষ হয়তো চায় না, সেই জন্যই তো বারবার যদি তত্ত্বাবধায়ক সরকারের ভোট হয় বিএনপি জিতে, আওয়ামী লীগ জিতে, আমরা যারা রাজনৈতিক সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনীতি করতে গিয়ে তাদের কথা তো কেউ শুনে নাই। না, কিন্তু কথাটা হচ্ছে আমার মনে হয় এইবার জনগণ কিন্তু যা দেখেছে এর আগে কখনো দেখেছে, দেখেনি। আপনি এরশাদ সাহেবের সময়কার কথা বলেন অথবা যখন বিএনপি 2006 সালের কথা বলেন, ওয়াজ ইট দিস ম্যাগনিটিউড? না, আসলে এই ম্যাগনিটিউড ছিল না। আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি। আমরা শেষ প্রসঙ্গের ক্ষেত্রে আমরা জনাব মাসুদ কামাল আপনার কাছে জানতে চাইবো যে প্র্যাকটিক্যালি আপনি ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দিতে হবে সেরকম চান কিনা? কারণ আমি আপনাকে শুধু টাইমলাইনটা বলি, যদি নতুন ভোটার তালিকা হয় সেটা করতে 9 মাস লাগবে, তফসিল ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে সেটাতে তারা 2 মাস লাগবে, তারপরে তফসিল ঘোষণা পরে এটা 3 মাসের মতো লাগবে, 5 আর 9 14 মাস। আর যদি নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয়, তারা গণমাধ্যমে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে, সেইটা আরও 2 মাস লাগবে। কারণ আমি তাহলে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা পরবর্তী অ্যাভেলেবেল ডেটে ইলেকশন করবো, তাদের আরও 18 মাস লাগবে। আপনি এই টাইমলাইনটা আপনার কাছে ঠিক মনে হয় কিনা? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, এটা নিয়ে আমাদের নির্বাচন সংস্কার বিষয়ে একটা কমিশন করা হয়েছে। এই কমিশনগুলি কেন করা হচ্ছে আমি কিন্তু ক্লিয়ার না কেন জানেন? এই দায়িত্বটা ওরা ঠিক করবে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, 2-3টা এক্সাম্পল দিয়ে আপনাকে ছোট ছোট করে বলি। যেমন ধরেন এই যে কয়েকদিন আগে একটা আন্দোলন হলো না, চাকরি বয়স 35 চাই, একটা কমিশন করলো মুহিত সাহেবের নেতৃত্বে। মুহিত সাহেবের কমিশন সিদ্ধান্ত দিল যে সুপারিশ করলো 35 এবং 37 করতে হবে, মেয়েদের জন্য 37, ওদের জন্য 35। তারা তো গবেষণা করছে, ওদেরকে তো দায়িত্ব দিয়েছেন করেছে।
সরকার কি করলো? করলো 32। কেন রে ভাই, আপনি 32 কেন করলেন? কোন যুক্তিতে করলেন? ওনারা একটা কমিশন যার উপর আপনি নির্ভর করবেন, সেটা আপনি না মাইনা আপনার খেয়াল খুশি মতো আপনি 32 করলেন। করার পর কি হলো? ওরা প্রত্যাখ্যান করলো, কালকে থেকে আবার আন্দোলন শুরু হবে। তো আন্দোলনটাকে আপনি ইনভাইট করতেছেন কেন? কি লজিক? লজিকটা আলোচনা করেন। দেখেন কতগুলো কথা আমি বলি আপনাকে, এগুলি কিন্তু খুব মারাত্মক কথা। ছোট ছোট বিষয়গুলিকে আপনারা যেন জিয়ায় রাখেন। একটা এক্সাম্পল দেই, 43তম বিসিএস, সমস্ত কিছু হয়ে গেছে, গ্যাজেটের সময় 99 জন নাই। নাই কেন? কোনো যুক্তি নাই কিন্তু। তারপরে দেখা গেলো 99 জনের মধ্যে কেউ কেউ আসে নাই, যায় না, মেডিকেল যায় না, তারা অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে, রইল 54 জন বাকি। একদম 54 জনকে আপনি কেন নিবেন না? আপনি বলেন যে এরা ছাত্রলীগ করে, সিদ্ধান্তটা কে নিল? কে ছাত্রলীগ করে কে করে না? সিদ্ধান্তটা কে নিল? কোন ব্যক্তি নাকি তার মনে হলো যে সিদ্ধান্ত? তাহলে আপনি পুরোটাই বাদ দেন। একটা বিসিএস করতে কত বছর সময় লাগে? বিসিএস যখন তার সবকিছু হয়ে গেছে, তখন সে তো অনেক কিছু আনন্দ, তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি তারা বাদ দিয়ে দিলেন কেন? সিদ্ধান্তগুলি কে নেয়? কিভাবে নেয়? কোন জবাবদিহিতা আছে? যে জিনিসের যে সরকারের জবাবদিহিতা নাই, সেই সরকারই তো স্বৈরাচারী সরকার। এদের জবাবদিহিতা কার কাছে? আপনি বলেন। আমি সাকার সাহেবকে জিজ্ঞেস করতেছি, আপনাদের জবাবদিহিতা আমার মনে জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো, তখন জেনারেল সাখাওয়াত নিশ্চয়ই এটা একটু বলতেও চাইবেন এই বিষয়ে। কিন্তু আমি একটু দর্শকদের বলে রাখি যে আমাদের এই ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ চ্যানেল 24 এর পর্দাও দেখতে পেয়েছেন, কিন্তু চ্যানেল 24-কে আমরা এখন তাদের নিয়মিত অনুষ্ঠানের জন্য তাদের নিয়মিত অনুষ্ঠানে চলে যেতে হবে। কিন্তু আমরা এই অনুষ্ঠানটি আরেকটু কন্টিনিউ করবো। ক্যান আই রিকোয়েস্ট স্টুডিও টু এক্সটেন্ড দি time for 5 minutes because তাহলে জেনারেল সাখাওয়াত, আমরা আপনার কাছ থেকে এটি জানতে চাইবো যেটি মাসুদ কামাল ভাই যেই প্রসঙ্গের অবতারণা করলেন, যে কারা আসলে সিদ্ধান্ত নেয়, যে ডেফিনিশনটা কারা দেয়, যে কে ছাত্রলীগ, এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কিনা, এবং এই জবাবদিহি ছাড়া সরকার হইলেই আমরা তাকে, যেটাকে আমরা খুব বেশি বলি